শুনছেন, তৃণমূল যদি কেউ শুনছেন, আমি বলবো ধৈর্য ধরে শুনুন, আপনাদের উপকার হবে। কোন দল সঠিক কথা বলছে না, সব তো ধান্দাবাজি। মিটিং এ অমিত শাহকে গাল দিচ্ছেন আর চিঠি লিখছেন কি দোকলা খাবো। আমার দোকলা খেতে খুব ভালো লাগে। এদের কাছ থেকে আপনি সত্যি কথা পাবেন না। প্রায় 500টার বেশি কৃষক সংগঠন একসঙ্গে লড়ছে। তারা দিল্লিতে সরকারের কাছে একথা বলতে যেতে চায় যে তুমি যে আইন করেছো এই আইনগুলো ফিরিয়ে নাও। নরেন্দ্র মোদী এদের দিল্লি ঢুকতে দেবে না, রাস্তা আটকে দিয়েছে, 6 ফুট চওড়া করে রাস্তা কেটে দিয়েছে, কংক্রিটের দেওয়াল তুলেছে, তার উপরে তার কাটা লাগিয়েছে। এই 6 ফুট যে পরীক্ষা তৈরি করেছে তার পিছনে জল কামান, টিয়ার গ্যাস। আমাদের কৃষকরা বলছে আমরা তো মারপিট করতে আসিনি, আমাদের সমস্যার কথা সরকারকে বলবো না তো কাকে বলবো। তুমি যখন দিল্লি যেতে দেবে না তখন রাস্তাতেই বসে পড়লাম। আজকের খবর, প্রায় 6 লক্ষ কৃষক দিল্লি ঢোকার 5টা রাস্তায় বসে আছে। 24 দিন হলো, 24 দিন ধরে দিল্লি ঢোকার রাস্তা অবরুদ্ধ। আর কদিন পরে তো দিল্লিতে খাবার পাওয়া যাবে না, সবজি ঢুকবে না, ফল ঢুকবে না, দিল্লি থেকে আবার প্রয়োজনীয় জিনিস বাইরে যাবে না। 6.5 বছরের মধ্যে মোদী সরকার এমন বিপাকে আর পড়েনি, এখন কৃষকরা তাকে যে বিপাকে ফেলেছে। আমাদের এখানে তো তত শীত নেই, তাও আমরা সোয়েটার ফোয়েটার লাগিয়ে আছি। ওখানে এখন 0 ডিগ্রি তাপমাত্রা। 30 জন আন্দোলনকারী ঠান্ডায় জমে গিয়ে মারা গেছে ইতিমধ্যে। কাল থেকে নতুন করে তাবু খাটাচ্ছে দেখলাম, 8 জন 10 জন একটা তাবুতে রাত্রেবেলায় যাতে ঢুকে যেতে পারে। কম্বল নিয়ে এসছে, রুটি করার মেশিন বসিয়েছে, ঘন্টায় 4000 করে মেশিন থেকে রুটি বেরোচ্ছে। 6 মাস থাকবো, 1 বছর থাকবো, কিন্তু কৃষকের দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে যাব না। কেন এই আন্দোলন হচ্ছে আপনারা সবাই জানেন। গ্রামে গঞ্জে বসবাসকারী আমাদের কৃষক বন্ধুরা সবটা জানেন। আমাদের দেশে এই মোদি জমানাতেও, আমি মোদি বলছি এই কারণে যে সরকারটা সামনে মোদি পিছনে মোদি, মোদি ছাড়া কিছু নেই। যদি আপনারা বলেন না এটা মোদির নয় বিজেপি সরকার, তাহলে 2 নম্বরে বিজেপি সরকার। আর যদি কেউ বলে না 3 নম্বরটা ঠিক, এটা এনডিএ সরকার, এখন এনডিএ বলে কিছু নেই। এই কৃষি সংস্কারের আইনগুলো করার জন্য এনডিএতে অন্য যে দল ছিল তারা টাটা বাই বাই করে পালিয়েছে। এখন শুধু বিজেপি, শুধু মোদি। এই মোদির আমলে বছরে 10,000 করে কৃষক আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছে? মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষক চাষ করছে সে তার ফসল বিক্রি করতে গিয়ে ঠকে যাচ্ছে। যা উৎপাদন খরচ তাও পাচ্ছে না। দেনা করে চাষ করেছে, দেনা শোধ করতে পারছে না। যত বছর যাচ্ছে তত দেনা বাড়ছে, দেনার দায়ে জমি চলে যাচ্ছে, ঘরে বউ ছেলেকে খেতে দিতে পারে না,
ভয়ে বাড়ি যায় না, বাচ্চাটা ভাত চাইবে, দড়ি নিয়ে গিয়ে গাছের ডালে ঝুলে পড়ছে। 10,000 বছরে 10,000। কৃষকের বক্তব্য কি? আমি কিচ্ছু চাই না, আমি কষ্ট করে চাষ করেছি, আমার ফসলের দামটা পেতে দাও। তার জন্য অনেক লড়াই হয়েছে, তার জন্য কৃষি কমিশন বসেছে। MS স্বামীনাথন চেয়ারম্যান সেই কমিশনের। তারা রিপোর্ট দিয়েছেন 1 কুইন্টাল ধান ফলাতে যা খরচা তার 1.5 গুণ হবে তার বিক্রয় মূল্য। কংগ্রেসের সরকার এটা স্বীকার করে নিয়েছে। নরেন্দ্র মোদীরাও বছরের শুরুতে 23টা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করে থাকেন। কৃষক বলতে ঘোষণা করলেই কি হলো? তুমি ঘোষণা করলে বটে, কিন্তু আমার ধান কেউ 1000 টাকা কুইন্টালের বেশি দামে কিনছে না। পুরাই আপনাদের ধান কত বিক্রি হচ্ছে? 1100 টাকা, 1200 টাকা কুইন্টাল। 1 কুইন্টাল ধান বিক্রি করলে আপনার পাওয়ার কথা 1888। কজন পাচ্ছেন একটু হাত তুলবেন? 1888 টাকা কুইন্টালে কেউ ধান বিক্রি করছেন? একজনও আছেন? হাত তুলবেন? নেই। তাহলে 1888 আপনি পাচ্ছেন না, 1100 টাকায় আপনার ধান বিক্রি হচ্ছে। এই কথাটাই আমাদের কৃষকরা বলতে চেয়েছেন যে আমি সরকার ঘোষিত দাম 1888 টাকায় আমার ধান বিক্রি করতে চাই। মোদি কি করলো জানেন? এই MSP নিয়ে একটা আইন চেয়েছিল চাষিরা। এই অধিকারটা কারো দয়ায় নয়, এই অধিকারটা হবে আমার আইনি অধিকার। আইন করলো, বরঞ্চ চিরকালের মতো আমাদের কৃষক যাতে ফসলের দাম না পায়, এই MSP পাওয়ার যে সুযোগটুকু ছিল সেটাও তুলে দিল। কৃষক যা চাইছে, মোদি তার উল্টো কাজ করছে। কেন? মোদির বন্ধুরা এখন কৃষি পণ্যের ব্যবসা করবে। ধান, চাল, আলু, পেঁয়াজ, ডাল, সবজি এগুলো কেনা বেচা করবে এখন আদানি আম্বানিরা। তারা যাতে কেনার সময় কৃষকের গলাটা কাটতে পারে, কম দামে কৃষকের ফসল কিনতে পারে, তার জন্য যে আইনটা করলো সে আইনটা আদানি আম্বানিদের পক্ষে, কৃষকদের বিরুদ্ধে। কৃষক কাকে বলবে? কৃষক যখন দেখতে পাচ্ছে তার গলা কাটা আইন হয়েছে, তাকে বধ করার আইন হয়েছে, কৃষি ব্যবস্থাটাকে ধ্বংস করার আইন হয়েছে, কৃষিতে কর্পোরেটকে ঢোকানোর আইন হয়েছে, তখন তার ক্ষোভের কথা কাকে বলবে? সরকারকেই বলতে হবে। সরকারকে বলতে দিল্লি যেতে হবে, সব রাস্তা কেটে দিয়েছে, যেতে দেবে না। পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে আটকে দিয়েছে। প্রত্যেক দিন একটা না একটা মিথ্যে কথা বলা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে। বলছে এই আন্দোলনের সঙ্গে হুড়ার লোক নেই, পুরুলিয়ার লোক নেই, পশ্চিম বাংলার লোক নেই। কারা আছে? পুরো পাঞ্জাবিদের আন্দোলন। আমরা এখানে কি করছি? দিল্লিতে যে লাখ লাখ কৃষক আন্দোলন করছে তার পক্ষে কথা বলছে। ওরা যে দাবি করছে ওটা আমারও দাবি, আপনারও দাবি, হুড়ার কৃষকেরও দাবি, পুরুলিয়ার কৃষকেরও দাবি। যখন দেখা গেল সবাই একসাথে আছে, আপনারা শুনলে অবাক হবেন, বিজেপি ছাড়া আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে, আবার বলছি বিজেপি ছাড়া আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে, কম বেশি 21টা, এই 21টা রাজনৈতিক দল তারা কৃষকদের সমর্থন জানিয়েছে। আছি আমরা, লড়ে যাই।
স্বাধীনতার আগে পরে আমরা এত বড় কৃষক আন্দোলন দেখিনি। মোদির টনক না নড়তে পারে, কিন্তু গোটা পৃথিবীতে এই দিল্লির কৃষক আন্দোলন নিয়ে চর্চা হচ্ছে। কানাডায় মিছিল হয়েছে, ব্রিটেনে মিছিল হয়েছে, ওয়াশিংটনে মিছিল হয়েছে, অস্ট্রেলিয়ায় মিছিল হয়েছে, নিউ ইয়র্কে মিছিল হয়েছে, ক্যালিফোর্নিয়াতে মিছিল হয়েছে। পৃথিবীর অন্য দেশগুলো তারা বলছে এটা মোদি অত্যন্ত খারাপ কাজ করছে। আগে তো মাঝে মাঝে লোকে বলতো যে আজ আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, কি আনন্দ। কেন না, উনি তো বিদেশেই থাকেন, মাঝে মাঝে ফেরে, বছরের বেশিরভাগ সময় বিদেশেই ঘোরেন। এবার আর বিদেশে মুখ দেখাতে পারবেন না। এই পোড়া মুখটা নিয়ে আর বিদেশে যেতে পারবেন না যে দেশের কৃষককে পেটায়, দেশের কৃষককে কানানে দেশ চালায়, দেশের কৃষককে ঠান্ডায় জলকামান চালায়, দেশের কৃষকের ভাত কেড়ে নিচ্ছে, কৃষককে পথে বসাচ্ছে। আর আমাদের এখানে এসে সব বড় বড় ডিপ্লোম্যাটিক কাজকর্ম করবার জন্য বিদেশি অতিথির খাতির পাবে, হবে না। দ্বিতীয় একটা কথা, আমাদের এখানে এই যে কৃষক আত্মহত্যা করছে দাম পাচ্ছে না বলে, তাই অনেক কৃষক এখন চাষবাস ছেড়ে দিচ্ছে। নিজের জমিটা কোনো একজন ক্ষেত মজুরকে, কোনো একজন প্রান্তিক চাষিকে, তাকে বলছে আমার ধানের জমি আছে 4 বিঘা, এটা তুমি চাষ করো, আমাকে 4 দুগুণে 8 বস্তা ধান দেবে। কেউ বলছে আমার জমিটায় আলু লাগাও, কাঠায় 2 বস্তা করে আলু আমাকে দেবে, বাকি তোমার। কোনো আইন নেই, মুখে মুখে এই ব্যবস্থা আমাদের চালু হয়ে গেছে। অনেক মধ্যবিত্ত পরিবার কংগ্রেস করতে পারেন, বিজেপি করতে পারেন, তৃণমূল করতে পারেন, লাল ঝান্ডার দলও করতে পারেন। অনেক মধ্যবিত্ত পরিবার যাদের বাড়িতে চাকরি বাকরি আছে, কৃষি থেকে যা আয় তার থেকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির আয় বেশি, তারা বলছে কেন এই অজ পাড়া গায়ে পড়ে থাকবো, বাঁকুড়ায় গিয়ে একটা বাড়ি করি, পুরুলিয়া একটা বাড়ি করি, ওখানে মেডিকেল কলেজ আছে, চিকিৎসার সুবিধা পাবো, ওখানে ট্রেন বাস আছে, শহরের জীবনের যে পরিষেবা সেটা পাবো, ছেলে মেয়েদের প্রাইভেট টিউশন থেকে সুবিধে। সেই জন্য গ্রাম থেকে অনেকে উঠে চলে যাচ্ছেন, শহরে বাড়ি করছেন। আর যে কবিঘা জমি আছে সেটা গায়ের কোনো গরিবকে, কোনো ক্ষেতমজুরকে, কোনো প্রান্তিক চাষিকে, কোনো ছোট চাষিকে দিয়ে যাচ্ছেন চুক্তিতে চাষ। আমরা একটা দাবি করেছিলাম, আচ্ছা ওই চুক্তি চাষের ধান যদি পোকায় কেটে নষ্ট করে, আমাদের এখানে মাঝে মাঝে হাতি বেরোচ্ছে, হাতিকে যদি চুক্তি চাষের ধান খেয়ে ফেলে, অনাবৃষ্টিতে প্রাকৃতিক কারণে যদি ফসল হানি ঘটে, তাহলে সরকার যে অনুদান দেবে সেটা আমি পাবো, কারণ জমির কাগজ আমার। চুক্তি চাষি যে সে মুখে মুখে কাজ করে। বীমা কোম্পানি যদি কোনো টাকা দেয় আমি পাবো, আমার চুক্তি চাষি পাবে না। আমরা মোদী সরকারকে বলেছিলাম চুক্তি চাষিরা যাতে তাদের স্বার্থ রক্ষা পায় তার মতো করে আইন তৈরি করো। যে আমফানে দেখলেন না, যারা চুক্তি চাষি তারা একটা পয়সা পায়, একটা পয়সা পায়, সব তৃণমূলের চক্রে যাবে তারা। লোকে যাদেরকে পেটাতে যাচ্ছে তারা এখন বিজেপিতে চলে যাবে। দিলীপ ঘোষ বলে একটা লোক আছে, আপনার নাম শুনে থাকতে পারে, সে মমতাকে জ্ঞান দিচ্ছে যে লোকের ঘর ভেঙেছ দিয়ে ওই কাঠগুলো নিয়ে নিজের ঘর করেছ, তোমারটাও তো ভালো।
লোকের ঘর ভেঙে নিজের ঘর গড়লে যা হয়। আমি দিলীপ ঘোষকে বলি, তুমি কি করছো ভাই? তুমি কি করছো এখন? আমাদের এখানে দল ভাঙাভাঙির খেলা ছিল। 40 বছরের বাম সরকারের আমলে কোন একজন বলতে পারেন একটা পঞ্চায়েত মেম্বারকে কেউ ভাঙিয়েছে টাকার লোভ দেখিয়ে, চাকরির লোভ দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে? একটা পঞ্চায়েতের মেম্বার না। বাম আমলে জনপ্রতিনিধি গরু ছাগল ভেড়ার মতো বিক্রি হয়নি। এটা শুরু করেছেন মমতা ব্যানার্জি। আর বিজেপি গুরুমারি বিদ্যার মতো মমতার কাছ থেকে শিখে নিয়ে এখন মমতার উপরেই ফলাচ্ছে। আমি তো রসিকতা করে বলি যে বর গেছে, বরযাত্রী পিছনে আসছে, বাকিরাও যাবে। আসলে দুটো দলের মধ্যে দূরত্ব বেশি নয়। তৃণমূলীরা বিজেপিরা মোদীকে বলে মামা আর দিদিকে বলে পিসি। পিসি আর মামা। কখনো পিসির ঘরে এতদিন ছিলাম, মামার ঘরে গেলাম, মামার ঘরে এতদিন কাটিয়ে এলাম, পিসির ঘরে আম পেকেছে, এখন পিসির ঘরে যাই। এই দুটো দলকে যারা আলাদা মনে করতেন তারা তাদের কাছে অবাক লাগছে। আর সৌমিত্র তো আমাদের জেলার ছেলে, ও কোনো দলে 3 বছরের বেশি থাকতে পারে না। ওকে আমি ছোট থেকে চিনি। ও আগে মাস 2 এসএফআই করেছিল পাঁচমোড়া কলেজে, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, পাস করতে পারেনি, বোকাটে ছেলে। ওখান থেকে চলে এসে পঞ্চায়েতের নির্দল দাঁড়ালো। তারপরে ওর কপাল খুলে গেল, কদুলপুর থেকে কংগ্রেসের এমএলএ হলো। অল্প কিছুদিন এমএলএ থাকতে থাকতেই তৃণমূলে যোগদান করলো। তৃণমূলে কিছুদিন থাকার পরে বিজেপিতে যোগদান করে এমপি হলো। এখন বিজেপিতেও 3 বছর হয়ে গেল নাকি আমি জানি না। এখন কি করবে, আগে পাঠিয়েছে, বউকে আগে পাঠিয়েছে যে তুমি ওখানে যাও, গিয়ে আমার জন্য জায়গা আছে কিনা দেখে ঠিকঠাক করো, তারপর আমি চলে যাব। এরা দুজন দুপাটি করবে না, আমি আপনাদের আজ বলে যাচ্ছি। এরা দুজন দুপাটি করবে না। অল্প দিনের মধ্যে এক পার্টিতেই ফিরে আসবে। আর যে মিডিয়াগুলো এখন মজা মারছে ওরাই বোকা বেড়ে যাবে। আপনি দেখে রাখেন, রাজনীতিটাকে একটা জঘন্য জায়গায় নিয়ে গেছে। আমরা বারে বারে যখন দাবি করছিলাম, এই আমফানের সময় মমতা ব্যানার্জিকে চিঠি লিখেছিলাম যে যারা আমফানে ক্ষতিগ্রস্ত চুক্তি চাষী তাদেরকে এই ক্ষতিপূরণের টাকা দিন, তাদেরকে এই বিমার টাকা দিন। উনি পাত্তা দেন, মোদিও পাত্তা দেন। এখন উনি যা করেছেন সেটা হচ্ছে কৃষকের জমি চুক্তিতে চাষ করবে আদানি আম্বানিদের মতো কর্পোরেট। তারা বলছে আমি যা সার দেব সেটাই ব্যবহার করতে হবে, আমি যা বীজ দেব সেটাই ব্যবহার করতে হবে, আমি যে ফসলের চাষ করতে বলবো সেটাই চাষ করতে হবে। যেমন পুরুলিয়ায় আপনাদের অনেক জমি, সেখানে সেচ টেচ নেই। আদানি আম্বানির লোকেরা এসে বললো আচ্ছা ঠিক আছে, পুরুলিয়া ধান চাষ করার দরকার নেই, রাবার গাছ লাগিয়ে দাও, ইউক্যালিপটাসের গাছ লাগিয়ে দাও, তামাকের চাষ করো, সূর্যমুখীর চাষ করো, সোয়াবিনের চাষ করো। চালটা না হলে খাবো কি? বলে চাল বাইরে থেকে আমদানি। আমাদের দেশে যত চাষ হয় না এগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ফুড ক্রপ, তার মধ্যে গম পড়ে, তার মধ্যে ধান পড়ে, তার মধ্যে ডাল পড়ে, তার মধ্যে আলু পড়ে, তার মধ্যে পেঁয়াজ পড়ে। এটাকে হচ্ছে খাদ্য পণ্য।
আর বাকিগুলো হচ্ছে লাভজনক পণ্য, ক্যাশ ক্রপ। এখন আদানি আম্বানিরা ক্যাশ ক্রপের চাষ করবে, আমাদের খাদ্যের স্বনির্ভরতার 12টা বেজে যাবে। প্রত্যেক দিন মোদী বলে আত্মনির্ভর ভারত। ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলে বলতাম, রেল বেচে দিলে দেশ আত্মনির্ভর হয়? কোন স্কুলে পড়েছ? কোন স্কুলে পড়ে বুদ্ধি হয়েছে তোমার? বিমানবন্দর বিক্রি করে দিচ্ছ, কয়লা খনি বিক্রি করে দিচ্ছ, প্রাকৃতিক সম্পদ বিক্রি করে দিচ্ছ, রাষ্ট্রায়ত্ত সংস্থা ধ্বংস করে দিচ্ছ, আর মুখে বড় বড় বাপ দেশ আত্মনির্ভর হচ্ছে। আমরা যে রেশনে চাল পাই, 2 টাকা কেজির চাল পুরুলিয়া জেলায় প্রায় সবাই পান। সরকার যদি ধান না কেনে, আমাদের রেশনের চাল সরবরাহ আসবে কোথা থেকে? ওটাও আদানি আম্বানিকে ছেড়ে দেবেন? এই আপনার স্বনির্ভর ভারত? আমাদের রেশন ব্যবস্থা 12টা বেজে যাবে। মুখে বলছেন এক দেশ এক বাজার। যখন কৃষক প্রশ্ন তুলছে তখন বলছে না, তোমার যে বাজারে খুশি সেই বাজারে যাবে। তুমি বলছো এক দেশ এক বাজার, আবার তুমি বলছো কৃষকের যেখানে গেলে সুবিধে সেখানে যাবে। দুটো বাজারই তো থাকবে। কোন বাজারটা থাকবে না সেটা জানেন? সরকারি দামে যেখানে ফসল কেনা হয় সেই বাজারটা তুলে দিচ্ছে। বেসরকারি বাজার যেখানে আদানি আম্বানিরা ফসল কিনবে সেই বাজারটাকে মোদি রাখতে বলছে। অবাক হওয়ার কোনো কারণ নেই। সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি হচ্ছে BSNL, আমাদের স্যাটেলাইট আছে, আমাদের গবেষণা সংস্থা আছে, সেটাকে তুলে দিয়ে উনি জিওকে প্রমোট করছে। জিও বলছে BSNL এর সিম নেওয়ার দরকার নেই, জিওর নাও। বলছে সরকারি বাজারে বিক্রি করার দরকার নেই, প্রাইভেট বাজারে যাও। যে মীনাক্ষী বলার সময় বলছিল হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, মোদি বলছে তুলে দাও। আমরা কেউ বলেছি হাসপাতাল তুলে দাও? আমরা বলেছি ডাক্তার নেই, ডাক্তার দাও, নার্স নেই, নার্স দাও, ওষুধ নেই, ওষুধ সাপ্লাই করো। তুলে দিতে আমরা বলিনি, মোদি তুলে দিতে। স্কুল আছে, মাস্টারমশাই নেই, নিয়োগ হচ্ছে না। ছেলেপুলেরা স্কুলে যায়, ক্লাস হয় না, ফিরে আসে। হ্যালো হ্যালো, তো মানুষের মধ্যে তো প্রশ্ন থাকবেই যে স্কুলে সরকার মাস্টার নিয়োগ করছে না কেন? নরেন্দ্র মোদীদের বিচার হচ্ছে স্কুলে মাস্টার নেই, স্কুলটা তুলে দাও। তাহলে কোথায় যাবে আমাদের হুড়ার ছেলে মেয়েরা? প্রাইভেট স্কুলে পড়তে যাবে। যেখানে একটা বাচ্চাকে পড়ানোর জন্য মা বাবার 50 টাকা খরচা হয়, সেখানে নরেন্দ্র মোদী বলছে যে 700 টাকা খরচা করে প্রাইভেট স্কুলে পড়াবো। কৃষককে একইভাবে বলছে সরকারি বাজারে যাওয়ার দরকার নেই, প্রাইভেট বাজারে যাও, দাম পাবো। আমাদের কৃষকরা এটা মানতে পারেনি। আরেকটা আইনের পরিবর্তন করেছে, সেটাও শুনে যান আপনারা। আমাদের দেশে একটা আইন আছে, অত্যাবশ্যকীয় পণ্য আইন। সে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় অনেকগুলো জিনিস আছে। রাসায়নিক সার আছে, ওষুধ আছে, পেট্রোলিয়াম জাত পণ্য আছে,
আর কৃষি পণ্য বলে। কৃষি পণ্য সম্পর্কে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত করেছেন চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলু, এই সব কিছু এখন থেকে আর অত্যাবশ্যকীয় পণ্য নয়। আচ্ছা, এতদিন এগুলো অত্যাবশ্যকীয় পণ্য ছিল, এখন নয় কেন? আপনারা কি ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন, না আলু খাওয়া ছেড়ে দিয়েছে, না পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন? আগেও যা ছিল এখনো তাই আছে। তাহলে হঠাৎ করে নরেন্দ্র মোদী এইগুলোকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ দিলেন কেন? কারণ আদানি আম্বানিরা বলছে এবার আমরা চাল, ডাল, পেঁয়াজ, আলুর ব্যবসা করব। এইগুলো যদি অত্যাবশ্যকীয় পণ্য হয় তাহলে আমি যথেষ্ট পরিমাণ মজুত করতে পারবো না। অত্যাবশ্যকীয় পণ্য হলে তার মজুত করার লিমিটটা সরকার বেঁধে দেবে। যেখানে আপনার লাইসেন্স থাকবে, আপনি আপনার গোডাউনে 500 কুইন্টাল চাল রাখতে পারেন, সেখানে আদানিরা 1 কোটি কুইন্টাল চাল রাখবে, আইনে আটকে যাবে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়াতে পারে না, বছরে 10% বেশি দাম বাড়াতে পারে না। মোদী বললে 100% পর্যন্ত দাম বাড়াবে, কোনো অসুবিধা নেই। আসলে অত্যাবশ্যকীয় পণ্যের কালো বাজারের লাইসেন্স দেওয়া হলো, চোরা কারবারি করবার লাইসেন্স দেওয়া হলো, দাম বাড়ানোর লাইসেন্স দেওয়া হলো, মজুতদারি করবার লাইসেন্স দেওয়া হলো। কোন বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারেন? আপনি হুড়ার গ্রামেও দেখবেন, যে দোকানে চাল বিক্রি হয় সে দোকানে একটা বোর্ড রাখতে হয় অত্যাবশ্যকীয় পণ্য আইনের জন্য। ওই বোর্ডে দুটো কথা লেখা থাকে, আজকের ডেটে মজুত কত, আজকের ডেটে দাম কত। যে খুচরো চাল বিক্রেতা তাকেও রাখতে হয়, যে পাইকারি চাল বিক্রেতা তাকেও এই বোর্ডটা রাখতে হয়। চাল, গম, আলুর ক্ষেত্রে বোর্ড রাখতে হয়। নরেন্দ্র মোদী আইন করে এটা তুলে দিল যাতে আদানি আম্বানি যারা এই ব্যবসায় নতুন করে আসছে তাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। মুখে বলছে আমি কৃষকের কল্যাণে কতগুলো সংস্কার করেছি, কৃষককে স্বাধীন করে দিয়েছি, কৃষক যেখানে খুশি তার ফসল বিক্রি করতে পারবে। আসলে কর্পোরেটকে স্বাধীন করে দেওয়া হয়েছে, যেমন করে খুশি কৃষকের গলা সে কাটতে পারবে, যে কোনো বাজারে যত কম দামে খুশি কৃষকের ফসল সে কিনে নিতে পারবে। আইনটা দাঁড়িয়েছে তাই। আর প্রচার করা হচ্ছে এটা নাকি কৃষকের স্বার্থে করা হয়েছে, ভুল কথা। তাই কৃষকরা দিল্লির চারপাশে বসে পড়েছেন, 5টা প্রবেশদ্বার আটকে দিয়েছেন। দরকার হলে 6 মাস আমরা অবস্থান করব, কিন্তু এই 3টে কৃষক মারা আইন বাতিল না করা পর্যন্ত আমরা ফিরে যাব না। এদের সমর্থনে আর সমুদ্র, হিমাচল সমস্ত কৃষক এক কাট্টা হয়ে দাঁড়াক, সব রাজনৈতিক দল এক কাট্টা হয়ে দাঁড়াক, এটা আমরা চাই। এই মমতা ব্যানার্জি এই আইনটা 2014 সালে এখানে করেছে। কৃষিতে কর্পোরেট আইনের আইন করেছেন 2014 সালের 8ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস করিয়েছেন। আর এখন উনি ভদ্রলোক সাজবার জন্য বলছেন আমিও যাব দিল্লি বর্ডারে, আমিও কৃষক আন্দোলনের সঙ্গে সায় দেব। আগে তুমি 2014 সালের 8ই ডিসেম্বরের আইনটাকে বাতিল করো। পশ্চিম বাংলার বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে
দিল্লি যে আইন করেছে তা পশ্চিম বাংলার মাটিতে কার্যকর করব না, এই কথাটা বলো, তবে তোমার সদিচ্ছা প্রমাণিত হবে। কাণ্ডজ্ঞান হওয়া ভালো, যার একদমই কাণ্ডজ্ঞান নেই তার যদি দেরিতে কাণ্ডজ্ঞান হয় তাও ভালো, কিন্তু এটা কাণ্ডজ্ঞানের লক্ষণ নয়, এটা কপটতা। পশ্চিম বাংলায় কর্পোরেট আসবে, তার আইনটা থাকবে, আর উনি বড় বড় কথা বলে দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন করবেন, এটা হতে পারে না। তৃণমূলের বন্ধু যারা আমার কথা শুনছেন তারা জেনে যান, বাস্তবে মমতা ব্যানার্জি গোটা দেশের সংগ্রামরত কৃষক যা চাইছে তার পক্ষে নন। কালকে নরেন্দ্র মোদী তু করে ডাকলে মমতা ব্যানার্জি ছুটে যাবে। পরশুদিন অমিত শাহ যদি একটু সিবিআই কে অঙ্গুলি সংকেত লাগায় যে রাজীব কুমারের পিছুতে ঘোরো, তাহলে মমতা গিয়ে দিল্লিতে গড়াগড়ি খাবে। কার পায়ের তলায় আমাকে বলে দিতে হবে, কার পায়ের তলায় গড়াগড়ি খাবে। সেই জন্য এখন এসব ভেবে টেবে কোনো লাভ নেই। আমাদের কাছে প্রথম কথা, শেষ কথা, দিল্লিতে লড়াকু কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে। প্রতিদিন 3 জন 4 জন কৃষক ঠান্ডায় মারা যাচ্ছেন। রাস্তাতে পুরো পরিবার নিয়ে, মহিলাও এসছে, বয়স্করাও এসছে, পড়ুয়ারা এসছে, কৃষকরা এসছে। প্রায় 1 লাখ ট্রাক্টর ঘর থেকে আলু, গম, আটা, চাল, রান্নার সরঞ্জাম নিয়ে এসছে দিল্লির সরকারের বিরুদ্ধে লড়াইটাকে দীর্ঘস্থায়ী করবার জন্য। কি কথা কৃষকদের? আমাদের দাবি যদি আদায় করতে না পারি, ফিরে গেলেও আমরা মরে যাব, কোন কৃষক বাঁচবে না। তাইলে বাড়ি ফিরে গিয়ে মরা আর লড়াই করতে করতে দিল্লির সরকারের টনক নড়ে কিনা সেই পরীক্ষা দিতে দিতে মরা, এই দুটো মরার মধ্যে দ্বিতীয় মরাটা গৌরবের। তাই তারা জীবনের মায়া না রেখে এই প্রচন্ড শীতের মধ্যে আন্দোলন করছেন। আমরা দূর থেকে এরকম সভা করে তাদের জন্য এক এক করে মানুষের সমর্থন সংগ্রহ করছি। এই লড়াই থেকে বাংলাও কিছু উঠবে না। আমাদেরও যখন যাওয়ার সুযোগ হবে, আমরাও যখন গাড়ি ঘোড়া করে যেতে পারবো, তখন আমরা সবাই মিলে দিল্লির লড়াকু কৃষকদের পাশে গিয়ে দাঁড়াবো। আমি শুধু আপনাদের কাছ থেকে এই আশ্বাসটুকু চাইছি, যখন আমরা ডাকবো যে চলো এবার আমরাও সশরীরে গিয়ে দিল্লির চারপাশে কয়েক লক্ষ কৃষক যে লড়াইটা লড়ছে তাদের সঙ্গে 2 দিন আমরাও লড়ে আছি, 10টা দিন আমরাও থেকে আসি, আমরাও লড়াইয়ের শেষ দেখি, আর আমাদের মাটিতে আরো বেশি সংখ্যক মানুষকে যাতে এই লড়াইয়ে টেনে আনতে পারি, আপনারা প্রত্যেকে সে দায়িত্ব পালন করবেন। ভোট হবে এপ্রিল মেতে, ভোটে কি হবে না হবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভারতের কৃষক জিতবে না মোদির মতো কর্পোরেটের দালাল জিতবে, এইটা আমাদের কাছে প্রশ্ন। এটা শুধু কৃষকের স্বার্থ নয়, জিনিসপত্রের দরদাম যেভাবে বাড়ছে তাতে যারা কৃষক নন তাদেরও পকেট কাটা যাচ্ছে। আমি যদি বলি আমাদের সবার ঘরে আগুন লেগেছে, কেউ টের পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। আলু কিনতে গেলে টের পাবেন, পেঁয়াজ কিনতে গেলে টের পাবেন, আটা কিনতে গেলে টের পাবেন, ডাল কিনতে গেলে টের পাবেন। আগুন আমাদের সবার ঘরে লেগেছে। আপনি সরকারি কর্মচারী হতে পারেন, আপনি শিক্ষক হতে পারেন, আপনি ছাপোষা মধ্যবিত্ত হতে পারেন, আপনি বেকার ছেলের বাবা মা হতে পারেন, আর আপনি কৃষক বা ক্ষেত মজুর হতে পারেন। এই মোদি জমানায় আমাদের সবার ঘরে আগুন লেগেছে। সেই আগুন যদি নেভাতে হয় আমাদের ঐক্যবদ্ধভাবেই নেভাতে হবে। ভুল ওরা বোঝাতে চাইছে।
আপনি বিজেপির একটা নেতা দেখাতে পারবেন যে বিজেপির নেতা আদিবাসীর বাড়িতে দুপুর বেলায় মধ্যাহ্ন করতে গেছে? দেখেছেন একজন বিজেপির নেতাকে? আর একদিন অমিত শাহ এসে ওই বিভীষণ মান্ডি না কার বাড়িতে খেয়ে গেল, ও দেখালো আমি আদিবাসীদের কত ভালোবাসি। আদিবাসীদের এত বড় শত্রু আর নেই বিজেপির মতো। মমতা ব্যানার্জি বলছে আমি তফসিলদের জন্য এসব কি বোর্ড সমিতি করে দিচ্ছি। আসলে তপসিলি আদিবাসীদের ভোটটাকে লুটের মাল মনে করছে। একটু দরদ দেখানো অভিনয় করলেই নাকি সব হয়ে যাবে ওদের। আমি সেই জন্য আপনাদের কাছে বলছি, কোনো বিভ্রান্তিতে বাঁধবেন না, ভুল পথে যাবেন না। আমাদের এখনকার কাজ হচ্ছে দিল্লির কৃষক আন্দোলনের সঙ্গে একাত্ম থাকা। আমরা সবাই মিলে কৃষকদের আরো বেশি সংগঠিত করব, যাতে দিল্লিতে আমাদের কৃষকরা লড়াই করার জন্য বুকে আরো বল পায় এবং ওই কৃষকরা তাদের দাবি আদায় করে গোটা ভারতের কৃষকের জীবনে যে সমস্যা সেই সমাধানের রাস্তা দেখাতে পারে। আপনারা সেই ভূমিকা পালন করবেন। আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে আপনাদের নমস্কার করে আমার বক্তব্য শেষ করছি।